দেখো আইএসএল শুরু হলে কোন টিম ফেভারিট হিসেবে উঠে আসবে, কারা কি করবে না করবে, কারা টপ সিক্সে যাবে, কারা ডার্ক হর্স হবে, কারা আশানুরূপ ফল করবে না, এসব জানতে অনেক বাকি রয়েছে। কিন্তু আমরা এখন ব্যস্ত রয়েছি কিসের না, ট্রান্সফার মার্কেট। এবং সেই ট্রান্সফার মার্কেটের দিকে তাকালে দেখা যাবে যে ঝড় ক্রমাগত প্রতিদিন কিছু না কিছু বিষয় সামনে আসছে। সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে 4 নম্বর ক্লাব হিসেবে কিন্তু বেঙ্গালুরু এফসিতে 6 নম্বর বিদেশি কনফার্মড হয়ে গেল। এর আগে প্রথমে মোহামেডান স্পোর্টিং, তারপর চেন্নাইন এফসি, তারপর ওড়িশা এফসি, এবং 4 নম্বর ক্লাব হিসেবে কিন্তু বেঙ্গালুরু, সেখানে 6 নম্বর বিদেশি প্লেয়ার এসে গেছে। সেই প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের এমন কিছু ডেটা আমি শেয়ার করব, এমন কিছু ট্রিভিয়া আমি বলবো যেটা শুনলে কেউ অবাক হতে পারে, কেউ হাসতে পারে, আবার কেউ অন্যরকম কিছু রিয়াকশনস দিতেই পারে। অবশ্যই আরও বেশ কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে, ধীরে ধীরে শেষ অবধি দেখতে থাকবো। প্রথমেই এই প্লেয়ারকে নিয়ে কথা বলবো বেঙ্গালুরু এফসির। প্লেয়ার কিন্তু এসেছে কেজিয়া ভেন্ডুর, ডাচ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে রিপ্লেস করে। এই প্লেয়ারটাকে বড় ঢাকঢোল পিটিয়ে বেঙ্গালুরু লাস্ট সিজনে সাইমন গ্রেসনের আন্ডারে সই করিয়েছিল, বাট একদমই ভালো সিজন ওর যায়নি। যে প্রমিস নিয়ে এসেছিল সেটাকে ফুলফিল করতে পারেনি, কিন্তু ওর এক সিজন কন্ট্রাক্ট বাকি ছিল। আর এই প্লেয়ার মানে ধরে বসেছিল কি ভাই আমাকে পুরো সিজনের কম্পেনসেশন দিতে হবে, যেটা বেঙ্গালুরু দেওয়ার জন্য একদম প্রস্তুত ছিল না। কিছুটা টানাপোড়েন হয়েছে তাকে নিয়ে, সেই কারণে আমি বলবো যে বেশ কিছু ভালো ভালো শর্ট লিস্টেড প্লেয়ার বেঙ্গালুরুর হাত থেকে বেরিয়ে গেছে। এমন একজন প্লেয়ার কিন্তু বেরিয়ে গেছে যাকে হয়তো আমরা ইন ফিউচার আইএসএলে দেখলেও দেখতে পারি। অন্য একটা ক্লাব তাকে খুব ভালো করে ট্র্যাক করে নিয়েছে, পরে সেটা নিয়ে যদি হয় অন্য কোনো ক্লাবে, সেটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো। কিন্তু যে প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে সেই প্লেয়ার ভালো প্লেয়ার। কেজিয়া ভেন্ডুরপের থেকে কতটা ইম্প্রুভ হলো সেটা সময় কথা বলবে। কিন্তু হ্যাঁ, কেজিয়া ভেন্ডুর যে ধরনের প্রমিস নিয়ে এসেছিল, এ হয়তো সেই তত বড় প্রমিস নিয়ে আসছে না, কিন্তু স্প্যানিশ প্লেয়ারদের জন্য ইন্ডিয়ান সুপার লিগ যথেষ্ট ভালো একটা টুর্নামেন্ট। তো কেজিয়া ভিন্ডুর অন্য কোনো ক্লাবে চান্স পেয়ে যাওয়ার ফলে এখানে বেঙ্গালুরু এফসি তারা হাঁপ ছেড়ে বাঁচে এবং তাকে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ক্লাব থেকে ছেড়ে দেওয়া হয়। এবং তার পরিবর্তে আজকে বেঙ্গালুরু তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে যে 33 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পেড্রো ক্যাপো, তাকে কিন্তু বেঙ্গালুরু 1 বছরের চুক্তিতে সই করিয়েছে। এই প্লেয়ারটার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে লালিগা 2 এবং লালিগা 3rd ডিভিশনে খেলার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাস্ট সিজনটাও কিন্তু ও 2nd ডিভিশনে ছিল। তার আগের সিজনটা ওর ক্লাব 3rd ডিভিশনে ছিল, এবং টিমকে প্রমোশনের পেছনে এই প্লেয়ারের কিন্তু গুরুত্বপূর্ণ অবদান ছিল। এবং লাস্ট সিজনটা 2nd ডিভিশনে খেলে প্রচুর ম্যাচও খেলেছে, টিমের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে খেলেছে, একটা গোল রয়েছে। এবং আরও একটা বড় ব্যাপার এই প্লেয়ারটার ক্ষেত্রে আমি বলতে পারি যে যত বছর ও টোটাল কেরিয়ারে ম্যাচ খেলেছে, ম্যাচ তো প্রচুর খেলেছে, একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে কেরিয়ারটা খুব ভালোভাবে এগিয়েছে। কিন্তু এখানে একটা বিরাট বড় ট্রিভিয়া রয়েছে, এই মুহূর্তে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই প্লেয়ারটা আউটফিল্ডের সমস্ত পজিশনে খেলেছে, গোলকিপার বাদে আউটফিল্ডের সমস্ত পজিশনে খেলেছে। সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক, ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড, রাইট লেফট দুটো মিডফিল্ড, দুটো উইংয়ে এবং সেন্টার ফরওয়ার্ডে, যেগুলো মেন পজিশন হয় ফুটবলের, প্রত্যেকটা পজিশনে এই প্লেয়ার খেলেছে। কিছু না কিছু ম্যাচে তার সেই অবদান থেকেছে। এবার জানি না যে ঠিক কোন ধরনের পরিস্থিতিতে তাকে তার সেই কোচ তিনি ইউজ করেছেন এত র্যান্ডম পজিশনে, বাট যদি কেরিয়ারের মেন ফোকাস পজিশন ওর দেখা যায় তাহলে সেটা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড এবং সেকেন্ড ওর পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড। কিন্তু বেঙ্গালুরু ওকে লাস্ট দুটো সিজনে ওর যে পজিশন রয়েছে সেই নিরিখে সই করেছে, অর্থাৎ একদম পিওর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। এর আগে বেঙ্গালুরুতে 5 জন বিদেশি প্লেয়ার হয়ে গেছিল। জোভানোভিচ, তাকে এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হয়েছিল। রায়ান উইলিয়ামসকে এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হয়েছিল। নতুন প্লেয়ার হিসাবে এজার মেন্ডেজ স্প্যানিশ এসেছে। হরহে পেরেরা ডেয়াস রেগুলার বেসিসে প্রতি সিজনে পারফরমেন্স করছে, সেই প্লেয়ারকে মুম্বাই থেকে সই করিয়েছে। এবং আলবার্তো নোগুয়েরা, 5টা পজিশন হয়ে গেছিল, 5টা প্লেয়ার হয়ে গেছিল। এই 6 নম্বর প্লেয়ার আর মেন যে পজিশনটা ফাঁকা ছিল সেখানে কিন্তু বেঙ্গালুরু তাদের প্লেয়ার নিয়ে চলে এলো। কতটা ভালো সিগনেচার সেটা পরবর্তী সময়ে কথা বলা যাবে। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার হচ্ছে হার্মিপম রুইবা। দেখো পরশুদিনকে একে নিয়ে কথা বলেছিলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট একজন ফুটবল ফ্যান হিসাবে আমার কোথাও অবজারভেশন ছিল যে যদি মোহনবাগানকে এখানে সেন্টার ব্যাক পজিশনে ভাবনা চিন্তা কিছু করতে হয় তাহলে এই প্লেয়ারটা কুড বি দ্য বেস্ট টার্গেট। আপাতত যে বিভিন্ন রিপোর্ট বেরিয়ে আসে সেখানে শুধুমাত্র আর সেই টার্গেটের জায়গাতে নেই, মোহনবাগান কিন্তু একটা ইনিশিয়াল মুভ এই প্লেয়ারের জন্য করতে যাচ্ছে। ডিপেন্ড করছে এবার কেরালার ওপর যে এক সিজনে ওরা দুজন এই ধরনের কোর স্কোয়াডের মধ্যে থাকা, একজন তো প্রায়ই বলা চলে যে ফার্স্ট 11-এর প্লেয়ার, আর একজন অন্তত পক্ষে ব্যাকআপ প্লেয়ারদের মধ্যে অন্যতম স্তম্ভ, সেই দুজন প্লেয়ারকে একটা সেম উইন্ডোতে কেরালা ব্লাস্টার্স তারা ছাড়বে কিনা। তবে অবশ্যই ভালো যদি অফার পাওয়া যায়
যেটা জিক্সনের জন্য হয়েছে, যে ভালো যে অফার তার জন্য যে ট্রান্সফার ফি সেটা তারা রিসিভ করছে, সেই রকম যদি এই হারমিপম রুইবার জন্য কেরালা রিসিভ করে, তাহলে আমার মনে হয় না যে তাকে ছাড়তে খুব একটা কিছু প্রবলেম হবে বলে। এবার ডিপেন্ড করছে যে আরও অনেক বিষয়ের ওপর, আমি আর সেই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। সেই বিষয়, তার রেজাল্ট, এই সবের কিছু ওপরেও কিন্তু এই ডিলটা ডিপেন্ড করছে। সময়টা অনেক হাতে রয়েছে, 31 অগাস্ট অবধি আমাদের এখানে ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, সামার ট্রান্সফার উইন্ডো। তার মধ্যে যদি কিছু বিষয় ক্লিয়ার হয়ে যায় তো ভালো, আর ক্লিয়ার না হলে মোহনবাগান তার মতো করে কিন্তু প্ল্যান করবে। ইমিডিয়েট খুব যে বড় মুভ হবে বা বিরাট কিছু এখানে চেষ্টা চরিত্র করা হবে এরকম না। অবশ্যই তাকে ডুরান্ট কাপে কেরালা খেলাবে, সেটা একটা মোহনবাগানের জন্য প্লাস পয়েন্ট হতে পারে, যে প্লেয়ারটা কীরকম ফর্মে রয়েছে সেটাও মোহনবাগান দেখে নিতে পারবে। পরবর্তী সময়ে তাকে নিয়ে কী মুভমেন্ট হয় সেই দিকে আমাদের সবার নজর থাকবে। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই প্লেয়ার আপাতত কিন্তু অন্য কোনো ক্লাবে মুভ করাটা একটু হোল্ড হয়ে গেছে। প্লেয়ার আরমান্দো সাদিকু, কেরালার একটা ভালো রকম ইন্টারেস্ট ছিল, বুঝতে পারা গেছিল পরিষ্কারভাবে, কিন্তু সেটা আপাতত আটকে গেছে। কি কারণে আটকে গেছে আমার মনে হয় যে কারোর বুঝতে এখানে অসুবিধা নেই, কারণ এখানে একটা কোথাও সোয়াপ ডিলের ব্যাপার তৈরি হয়েছিল, যেটা আপাতত কিন্তু হচ্ছে না। অর্থাৎ এখানে কোথাও দুটো পক্ষ ম্যাচ করতে পারেনি যে সোয়াপ ডিলের ভ্যালুয়েশনটা ঠিকঠাক হচ্ছে বলে। তো সেই জায়গাতে আপাতত এই প্লেয়ার কেরালাতে তো যাচ্ছে না। ডিপেন্ড করছে যে পাঞ্জাব এফসি পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেবে, কারণ একটা ইনিশিয়াল ইন্টারেস্ট একদম 1 থেকে 1.5 মাস আগে কিন্তু পাঞ্জাব এফসির ছিল যে ওরা আরমান্দো সাদিকুকে সই করাতে চাই। এর বাইরে অন্য কোনো ক্লাবের নাম সেভাবে শোনা যায়নি। তো দেখা যাক পাঞ্জাব এফসির পরবর্তী মুভ কী হয়। আর এর আগে একটা অলরেডি রিপোর্ট বেরিয়েছে যে লুকা মার্চকেন, যাকে ওরা ছেড়ে দিয়েছিল, সেই প্লেয়ার কিন্তু আবারও পাঞ্জাবে ব্যাক করছে, মানে লাস্ট সিজনে তাদের ক্যাপ্টেন, সেই প্লেয়ার কিন্তু আবারও পাঞ্জাবে ব্যাক করছে। তো সেই জায়গাতে আরমান্দো সাদিকুকে যদি সই করায় তাহলে অবশ্যই ফরওয়ার্ড লাইনটা লেথাল হবে, নিশ্চিতভাবেই হবে। কিন্তু তার জন্য কতটা মুভ করবে, ট্রান্সফার ফি এখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে, এবং অবশ্যই প্লেয়ারের সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেটা এগ্রি হওয়াটাও ব্যাপার রয়েছে। দেখা যাক সেখানে কি হয়। কিন্তু এর উপরে দাঁড়িয়ে গ্রেগ স্টিওয়ার্টের যে ডিল রয়েছে আমার মনে হয় না যে সেটা খুব একটা অ্যাফেক্টেড হবে বলে, কারণ সেই জায়গা থেকে দেখতে গেলে যদি গ্রেগ স্টিওয়ার্টকে ফাইনালি মোহনবাগান ফিক্সড করে নেয় যে গ্রেগ স্টিওয়ার্টকে মোহনবাগান তুলবে, গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান সাইন করাবে, তাহলে সেই জায়গাতে আরমান্দো সাদিকুকে হয়তো আনরেজিস্টার্ড করেও রেখে দিতে পারে, বা অন্য কোনো ক্লাবের লোনে পাঠানোর ব্যবস্থা করতে পারে, বা একদম মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট হতে পারে। কারণ আরও একজন সেন্টার ফরওয়ার্ড বা আরও একজন নাম্বার 9 কিন্তু মোহনবাগান রাখতে চাইছে না, সেখানে আরও একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা আরও একজন বল প্লেয়ার সেটা মোহনবাগান নিয়ে আসতে চাইছে। এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট অনেক রয়েছে, তার এফসি চ্যাম্পিয়ন্স লিগের যে এক্সপিরিয়েন্স সেটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতে মোহনবাগান ইউজ করতে পারবে, আইএসএলে যে ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কাজে লাগবে, এবং অবশ্যই যে ক্রিয়েটিভিটির জায়গাটা রয়েছে, যেটা গোটা সিজনে ধরো পেত্রাতসের ওপরে একটা ইমেন্স প্রেসার থাকে, সেই প্রেসারটা কিছুটা হলেও যে লোড রয়েছে সেই লোডটা ডিভাইড হবে। কারণ গ্রেগ স্টুয়ার্ট খুব ভালোভাবে ইন্ডিয়ান ফুটবলকে চেনে, খুব ভালোভাবে এখানে পারফরমেন্স করেছে, পরপর দুটো সিজনে জামশেদপুরকে এবং মুম্বাইকে লিগ শিল্ড জেতানোর পেছনে তার কিন্তু একটা অবদান ছিল। তো সেই সব কিছুকে মাথায় রাখলে বড় একটা ওয়ার্কলোড এবং কোথাও টিমের একটা যে আপফ্রন্টে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে ক্রিয়েট করার জন্য মোহনবাগান এই মুহূর্তে গ্রেগ স্টিওয়ার্টের জন্য সব থেকে বেশি ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে। সেখানে আরমান্দো সাদিকুর ডিল যেটা রয়েছে বাকি 1 বছরের জন্য, সেটা খুব একটা ম্যাটার করবে বলে মনে হয় না। বাকিটা অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলে থাকি, যে সময়ই সব কিছুর উত্তর দেবে, সময়ই কথা বলবে। এই ভিডিওটা এই অবধি, আবার তোমরা কথা বলতে থাকো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।